আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ 17টা ফর্মুলা নিয়ে আলোচনা করব। যে ফর্মুলাগুলো আপনি জানলে মাইক্রোসফট এক্সেলের অনেক কাজ খুব সহজে করতে পারবেন। তো আমি এই 17টা ফর্মুলা মোট 3টা পার্টে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব আপার, লোয়ার ও প্রপার এই 3টা সূত্র নিয়ে। তো আমরা চলে যাচ্ছি, আমি একটা ফাইল ওপেন করি। তো আমরা প্রথমে আপার সূত্রটা সম্পর্কে জানবো। আপার সূত্রটা কি করে? আপার সূত্রটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলোমেলো বর্ণ রয়েছে। তো এইগুলো সবগুলোকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে আপার সূত্রটা। তো আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখছি। তো আমরা প্রথমে ইকুয়াল দেব, তারপর আপার লিখব। আপার লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা শুধু এই সেলটা সিলেক্ট করে দেব। তো তারপর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দেব। তো তারপর আমরা এন্টার ক্লিক করব। সো দেখতে পেলেন আমরা কিন্তু এই সবগুলো লেখাকে বড় হাতের কনভার্ট করে নিয়েছি ক্যাপিটাল লেটারে। তো আমরা যদি সবগুলো টেক্সট একসাথে দেখতে চাই, সো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। তো আপার সূত্র দ্বারা আমরা যে কোনো রকম টেক্সটকে আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারবো। তো নেক্সট সূত্রটা হলো লোয়ার। তো আমরা এখন লোয়ার সূত্রটা সম্পর্কে জানবো। লোয়ার সূত্রটা কি করে? সবগুলোকে স্মল লেটার করে নেয়। তো আমরা এখানে এই ঘরটার মধ্যে আমরা লোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। তো আমরা প্রথমে ইকুয়াল দেব, তারপর লোয়ার লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তো তারপর আমরা এই সেলটা সিলেক্ট করে দেব। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করুন। দেখতে পেলেন আমরা কিন্তু এই লেখাগুলো স্মল লেটার হয়ে গেল। তো আমরা যদি সবগুলো দেখতে চাই, এই জায়গায় ক্যাপিটাল লেটার আছে, এদিকে স্মল লেটার। লোয়ার সূত্রটা দ্বারা যে কোনো টেক্সটকে স্মল লেটার করে দেয়, আর আপারটা দ্বারা যে কোনো টেক্সটকে ক্যাপিটাল লেটার করে দেয়। তো আমরা এখন দেখব প্রপার 3 নাম্বারটা। প্রপার ফর্মুলাটা কি করে? তো আমরা এই সবগুলোকে প্রপার ফর্মুলা এখন অ্যাপ্লাই করব। তো আমরা যদি এই ঘরটার মধ্যে প্রপার সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা প্রথমে লিখব ইকুয়াল প্রপার। PROPER প্রপার। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো তারপর আমরা এই টেক্সটটা সিলেক্ট করে দেব। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করব। তো প্রপার সূত্রটা শুধু প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার আর সবগুলো স্মল লেটার করে নেয়। তো আমরা যদি সবগুলো দেখতে চাই, দেখতে পাচ্ছেন প্রথম বর্ণটা কিন্তু ক্যাপিটাল আর সবগুলো স্মল। তো এটা হচ্ছে প্রপার সূত্র। তো আমরা জানতে পারলাম আপার, লোয়ার এবং প্রপার সূত্র সম্পর্কে। তো তারপর আমরা সূত্রটা জানবো টুডে 4 নম্বরের টুডে এই সূত্রটা নিয়ে আলোচনা করব। তো যদি একটা কোম্পানিতে একটা মানুষ যদি জয়েন করে, তো আজকে দিনটা যদি জানতে চাই, তাহলে টুডে সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে ইকুয়াল দেব। তো তারপর আমরা টুডে লিখব। তো টুডে লেখার পর ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো তারপর এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আজকের ডেটটা এখানে শো করেছে। তো আমি ডেট এখানে এই জায়গায় যদি মাসের নামটা টেক্সট আকারে দেখতে চাই, তাহলে আমি এই সবগুলো সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এই জায়গায় দেখতে পাচ্ছেন নাম্বারে ক্লিক করব। তারপর এখানে ডেটে ক্লিক করব। তো এখানে আমি এই আকারে দেখতে চাই। তো তারপর ওকে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন আজকের ডেটটা এখানে শো করেছে। তো আমি যদি সবগুলো দেখতে চাই, তো এইভাবে টুডে যে কোনো জয়েনিং ডেট থেকে আজকের ডেটটা খুব সহজে বের করা যায়। তো তারপর আমরা শিখব ইডেট। তো ইডেটটা হচ্ছে একটা মানুষ যদি একটা কোম্পানিতে জয়েন করে, তো তারপর 5 মাস পরে
5 মাস কাজ করে, তো তারপর তার শেষ কত দিন হলো আমরা সেটা, মানে সে কবে 5 মাস পরে কবে বের হবে সেটা আমরা ইডেট দ্বারা জানতে পারি। তো আমরা প্রথমে ইকুয়াল ফাংশন দিব, তারপর ইডেট লেখার পর তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে স্টার্ট ডেট মানে জয়েন কবে দিয়েছি সেটা লিখব। তো তারপর আমরা কমা দেব, তারপর কত মাস মান্থটা সিলেক্ট করে দেব। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু এতদিন কাজ করেছে। তো আমরা যদি এটা তারিখ আকারে দেখতে চাই, এই ঘরগুলো সিলেক্ট করে দেব। তারপর এখানে ক্লিক করে ডেট, ওকে। তো দেখতে পাচ্ছেন সে একটা কোম্পানিতে জয়েন দিয়েছিল 5 জানুয়ারি, তো সে 5 মাস পরে 5 জুনে তার কোম্পানি থেকে বের হলো। তো আমরা যদি সবগুলো এইভাবে দেখতে চাই, তো এইভাবে এডিট দ্বারা আমরা কত মাস পর একটা কোম্পানি থেকে একটা চাকরিজীবী বের হলো আমরা সেটা খুব সহজে বের করতে পারি। আমাদের নেক্সট হচ্ছে ইন্ট। তো ইন্ট সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট সূত্রটা সাধারণত কি করে, তো আমি তার আগে একটা সূত্র দেখছি, আমরা এভারেজ সূত্রটা আগে অ্যাপ্লাই করি। তো এভারেজ লেখার পর তো আমরা কি করি, আমরা আবার এভারেজ সূত্রটা লিখব। এভারেজ লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা গড়গুলো সিলেক্ট করে দিই। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করি। তো দেখতে পেলেন এই তিনটা সংখ্যার কিন্তু গড় 74.667। তো এবারে ইন্ট সূত্রটা কি করে, এই সংখ্যাটাকে রাউন্ড ডাউন করে। তো আমি যদি এই সূত্রটা আগে ইন্ট লিখে দিই, ইন্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট, তো আমরা শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তো তারপর আমরা এখন এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন শুধু 74। ইন্ট সূত্রের সাহায্যে আমরা যে কোনো গড় বা দশমিক সংখ্যার শুধু দশমিকের আগের সংখ্যাগুলো দেখতে পারি, দশমিকের পরের সংখ্যাগুলো দেখতে পাই না। এক্স্যাক্টলি রাউন্ড আপ ও রাউন্ড ডাউনের মতো করে দেয়। তো এগুলোর শেষে কিন্তু অনেক দশমিক সংখ্যা আছে, সেটা কিন্তু এখানে শো করছে না। তো আমরা যদি দশমিক সংখ্যাটা প্রয়োজন না হয়, তো আমরা ইন্ট সূত্রটা ইউজ করব। চারটা সূত্র হলো, প্রথমটা হচ্ছে অ্যাভারেজ ইফ, কাউন্টেড, কনক্যাটেনেট ও বিল্ড আপ। এই 7টা সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যাভারেজ ইফ এই দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো এই আমরা অ্যাভারেজ সূত্র দ্বারা সাধারণত কতগুলো সংখ্যার গড় বের করা যায়। তো আমি যদি এই সবগুলো সংখ্যার গড় বের করতে চাই, তাহলে আমি অ্যাভারেজ সূত্রটা অ্যাপ্লাই করবো। তো আমি এখন অ্যাভারেজ সূত্রটা লিখে নিচ্ছি। তো আমরা প্রথমে ইকুয়াল দেব, সূত্র লেখার সময় ইকুয়াল দিতে হয়। তো তারপর আমরা অ্যাভারেজ লিখবো। তো আমরা ABER অ্যাভারেজ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি নাম্বারগুলো সিলেক্ট করে দেবো, আমি কোন সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করতে চাই। তো আমি এই সবগুলো সংখ্যা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দেবো। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করবো। এন্টার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সবগুলো সংখ্যার কিন্তু গড় হচ্ছে 87.9। তো এইভাবে আমরা খুব সহজে কতগুলো সংখ্যার গড় অ্যাভারেজ সূত্র দ্বারা বের করতে পারবো। তো এখন আমরা আলোচনা করব অ্যাভারেজ ইফ নিয়ে। তো অ্যাভারেজ ইফ সূত্রটা দিয়ে কী কাজ করা, আমি আগে সেটার সম্পর্কে কিছু বলি। তো অ্যাভারেজ ইফ দ্বারা একই নাম, যদি এখানে দেখছে একই নাম কিন্তু একাধিকবার আছে, তো একই নামে একাধিক সংখ্যা থাকায় এই সংখ্যাগুলো গড় আমরা কিন্তু অ্যাভারেজ ইফ সূত্র দ্বারা বের করতে পারবো। তো আমি যদি অ্যাভারেজ ইফ সূত্র বসাই, তো তার আগে আমি যে কোনো একজনের নাম লিখে নিচ্ছি, যার নামটা আমরা অ্যাভারেজ বের করব। বাবুল,
হ্যাঁ, তো আমরা বাউলের নামে কিন্তু আমরা অ্যাভারেজটা বের করব। তো এখন আমরা সূত্র লিখব অ্যাভারেজ ইফ ABERAGE। তো অ্যাভারেজ ইফ, তো অ্যাভারেজ ইফ লেখার পর আমরা BERAGE অ্যাভারেজ ইফ। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের বলছি আমরা এই জায়গায় ক্লিক করলেই সূত্রটা আমরা খুব সুন্দরভাবে বসাতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে রেঞ্জ দিতে। তো আমি এই রেঞ্জ মানে কোন নামগুলো রেঞ্জ, তো আমি এই সবগুলো নাম সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে কার নাম। তো আমরা বাবুলের নামে গড় বের করতে চাই, তো আমরা বাবুলের নামটা সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ মানে কোন সংখ্যাগুলো অ্যাভারেজ বের করতে চাই, তো আমি এই সংখ্যাগুলোর মধ্যে বাবুলের নামে যে সংখ্যা আছে সেগুলো অ্যাভারেজ বের করতে চাই। তো আমি এই সংখ্যাগুলো সিলেক্ট করে দিলাম। তো তারপর আমরা ওকে বাসন দিচ্ছেন, ওকে ক্লিক করুন। দেখবেন বাবুলের নামে একটা সংখ্যা আছে এই দুইটার অ্যাভারেজ কিন্তু 87.9। তো আমি যদি এখন আবুল বা ডাবুলেরটা বের করতে চাই, তো আমি এখানে ডাবল লিখে দেবো, অটোমেটিক এখানে অ্যাভারেজটা শো করবে। তো আমি ডাবল লিখে দিচ্ছি ABUL। তো ডাবল, তো আমি অন্য একটা ঘরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডাবলের নামে 54.5, অর্থাৎ ডাবলের নামে একবার এই দুইটার গড় হচ্ছে 54.5। তো এইভাবে আমরা অ্যাভারেজ ইফ সূত্র দ্বারা খুব সহজে যে কোনো সংখ্যা যে কোনো মানুষের একাধিকবার থাকলে সেটার গড় বের করতে পারবো। তো 3 নম্বর সূত্রে আমরা এখন চলে যাই। 3 নম্বর সূত্রটা হচ্ছে কাউন্ট, তারপর হচ্ছে কাউন্টের। তো আমরা এখন এই 3টা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আবার এই পেজে চলে যাচ্ছি। তো আমরা এগুলো ক্লিয়ার করে দিই। তো আমি এখন কাউন্ট সূত্র নিয়ে আলোচনা করব। কাউন্ট সূত্রটা দ্বারা সাধারণত নিউমেরিক ভ্যালুগুলা গণনা করে। তো কাউন্ট মানে গণনা, তো হচ্ছে নিউমেরিক ভ্যালুগুলা মানে সংখ্যাগুলো গণনা করে। এখানে কিন্তু এই এটার মধ্যে দুইটা সংখ্যা, তো কাউন্ট সূত্র দ্বারা সেগুলো নিউমেরিক ভ্যালুগুলো খুব সহজে গণনা করা যায়। তো আমরা এখন কাউন্ট সূত্রটা লিখব ইকুয়াল কাউন্ট। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা যদি শুধু একটা সেল ওপেন করে দিই, একটা সেল সিলেক্ট করে দিই, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ইন্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে এই সেলটার মধ্যে মাত্র একটা ভ্যালু, নিউমেরিক ভ্যালু একটা। তো আমি যদি এখানে একটা নিউমেরিক ভ্যালু দিয়ে দিই, তো আমি যদি অন্য একটা সেলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এই সেলটার রোটার মধ্যে কিন্তু দুইটা নিউমেরিক ভ্যালু। তো এইভাবে একটা একটা টেবিলের মধ্যে কয়টা নিউমেরিক ভ্যালু আছে কাউন্ট সূত্র দ্বারা খুব সহজে জানা যায়। তো আমি Ctrl Z দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম। তো এখন আমরা আলোচনা করব কাউন্ট এ নিয়ে। তো আমরা প্রথমে ইকুয়াল দেব। কাউন্ট এর সূত্র দ্বারা সাধারণত একটা যে কোনো, আমি যদি এই সবগুলো রো সিলেক্ট করে দিই, এই সবগুলো রোর মধ্যে কতটা ভ্যালু আছে কাউন্ট এর সূত্র দ্বারা সাধারণত সেটা বের করা যায়। তো আমি এখন কাউন্ট এর সূত্রটা লিখব। তো আমরা প্রথমে কাউন্টে লিখব কাউন্ট 1। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা যদি এই দুইটা রো সিলেক্ট করি, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই দুইটা গড়ে ভ্যালু কিন্তু 6টা, 1 2 3 4 5 6টা। তো আমি যদি এটা ক্লিয়ার করে দিই, তো এখানে কিন্তু 5টা হয়ে যাবে। এই দুইটা রোর মধ্যে 5টা ভ্যালু। তো এইভাবে একটা টেবিলের মধ্যে কয়টা ভ্যালু আছে কাউন্ট এর সূত্র দ্বারা সেটা বের করা যায়। তো আমি Ctrl Z দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম। তো আমাদের এখন 3 নম্বর সূত্রটা হচ্ছে, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাউন্ট ইফ সূত্র নিয়ে। তো আমরা প্রথমে কাউন্ট ইফ লিখব, কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ সূত্রটা প্রথমে কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। তো কাউন্ট ইফ সূত্র দ্বারা আমরা সাধারণত যে কোনো জিনিস কতবার আছে, যেরকম এখানে আবুলের নাম বাবুলের নাম কতবার আছে আমরা সেটা খুব সহজে বের করতে পারবো। তো আমরা এটার জন্য আমরা এই জায়গায় ক্লিক করে খুব সহজে সূত্রটা বসিয়ে নিতে পারি। তো বলছে রেঞ্জ, তো আমি এই সবগুলো রেঞ্জ দিয়ে দিচ্ছি। এই জায়গায় ধরলাম
তো আমরা প্রথমে এই সবগুলো রেঞ্জ সিলেক্ট করে দেবো, তারপর এই ক্রাইটেরিয়া অপশনে আমরা ডাবল দেবো। তো ডাবল দেওয়ার পর তো এখন আমরা দেখবো যে ডাবলের নাম এই সবগুলো জায়গাতে কয়বার আছে। তারপর ওকে দেবো, 2বার আছে, এই 1বার, এই 2বার। তো আমি যদি এটা তো এটা একটু ডাবল বানিয়ে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চেঞ্জ হবে, এখানে একটা চেঞ্জ হবে 3, মানে 1বার, 2বার, 3বার। তো আমি Ctrl+Z দিয়ে আবার আগের জায়গায় যাচ্ছি। তো এইভাবে একই নাম যদি একাধিকবার থাকে একটা সেলের, একটা রোর মধ্যে বা কলামের মধ্যে, আমরা সেটা কাউন্ট ইফ সূত্র দ্বারা খুব সহজে বের করতে পারবো। আমরা আলোচনা করব ভিলুকআপ ও কনক্যাটেনেট এই দুটো সূত্র নিয়ে। তো আমরা প্রথমে ভিলুকআপ সূত্র নিয়ে আলোচনা করি। তো ভিলুকআপ সূত্রটা দ্বারা আমরা সাধারণত একটা মানুষ কোন এরিয়াতে কাজ করে আমরা সেটা খুব সহজে ভিলুকআপ সূত্র দ্বারা আমরা কিন্তু বের করতে পারি। তো আমি যদি এখানে দেখতে চাই ডাবল বা কাবুল কোন এরিয়াতে কাজ করে আমি সেটা বের করতে চাই, তো এখানে আমি কাবুল লিখে দেবো একটা করে। তো আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি, বা আমরা এটা ক্লিয়ার করে নিলাম। তো আমরা এখন দেখব কাবুল কোন এরিয়াতে কাজ করে, এটা আমরা ভিলুকআপ সূত্রের মধ্যে আমরা দেখব। তো আমরা প্রথমে ইকুয়াল দেবো, তারপর ভিলুকআপ লিখব, ভিলুকআপ, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তো এখানে বলছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে কার নাম, কার ভ্যালু আমরা বের করতে চাই। তো আমরা কাবুলের ভ্যালু বের করতে চাই। তো তারপর হচ্ছে কমা, তো তারপর হচ্ছে টেবিল অ্যারেঞ্জ, কোন টেবিল থেকে দেখতে চাই। তো আমরা এই পুরো টেবিলটা থেকে যেতে চাই। তো মাউস ড্রাগ করে এই সবগুলো টেবিল আমরা সিলেক্ট করে দেব, তারপর আমরা কমা দেব। তো তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, এই টেবিলের মধ্যে কয় নাম্বার কলামে এরিয়া স্থানটা আছে। তো 1, 2 নম্বরে তো আমরা 2 দিব, 2 দিব। 2 দেওয়ার পর আমরা কমা দিয়ে তারপর বলছে রেঞ্জ, তো তারপর 0 দেব। 0 দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যশোর, অর্থাৎ কাবুল কিন্তু যশোরে কাজ করে। তো আমরা যে এখন দেখতে পাচ্ছি বাবুল কোথায় কাজ করে, তো আমি এই জায়গায় সিম্পলি বাবুল লিখে দেব। তো বাবুল, তারপর অন্য একটা ঘরে ক্লিক করব, দেখছেন বাবুল কিন্তু কুমিল্লায় কাজ করে। তো আমরা এইভাবে ভিলুকআপ সূত্র দিয়ে খুব সহজে একটা মানুষ কোথায় কাজ করে একটা কোম্পানির মধ্যে, তো আমরা সেটা খুব সহজে বের করতে পারবো। তো তারপর আমাদের নেক্সট লাস্ট আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কনক্যাটেনেট। তো কনক্যাটেনেট সূত্র দ্বারা আমরা কি কাজগুলো করব আমরা এখন সেটাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নাম, অনেক সময় আমরা বড় করে নিচ্ছি। তো আমি এই জায়গায় এই নাম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে আমরা ফুল নেমটা দেখতে চাই। তো ফুল নেমটা দেখার জন্য আমরা কনক্যাটেনেট সূত্রটা ইউজ করব। খুব শর্টকাটে আমরা লেখার জন্য কনক্যাটেনেট সূত্রটা ইউজ করব। তো আমরা কনক্যাটেনেট লিখব, প্রথমে কনক্যাটেনেট, তো কনক্যাটেনেট, তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর আমরা এই ঘরটা সিলেক্ট করে দেব ফার্স্ট নাম। তো তারপর আমরা একটা কমা দেব, কমা দেওয়ার পর আমরা ইনভার্টেড কমা দেব। তো তারপর একটা ব্যাকস্পেস দেব, তো তারপর আবার ইনভার্টেড কমা দেব, তারপর একটা কমা দিব, তারপর লাস্ট নামটা সিলেক্ট করে দেব। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করব। বুঝতে পারছেন খুব সহজে ফুল নেমটা লিখে দিচ্ছে। তো আমি যদি সবগুলো নাম বের করতে চাই, এবার টান দিলে বের হয়ে যাবে। তো আমরা আর কষ্ট করতে হচ্ছে না একটার পর একটা লেখা। তো এইভাবে কনক্যাটেনেট সূত্র দ্বারা আমরা খুব সহজে ফুল নেমটা লিখতে পারবো। তো আপনারা বলতে পারেন এখানে আমরা ইনভার্ট কমাটা কেন দিলাম। তো এই জায়গাতে একটা স্পেস দেখতে পাচ্ছেন, ইনভার্ট কমাগুলো না দিলে এই স্পেসটা থাকতো না। তো আমি যদি এটা কেটে দিই, তারপর এন্টার দিই, তো দেখতে পাচ্ছেন এই দুটা নাম কিন্তু একসাথে হয়ে গেছে। তো সেটার জন্য আমরা এই জায়গায় একটা ইনভার্টেড কমা দিব, তো তারপর একটা স্পেস দিব, তারপর আবার ইনভার্ট কমা দিব, তো তারপর কমা দেব, তো তারপর এন্টার দেবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কিন্তু কনক্যাটেনেট সূত্র দ্বারা খুব সহজে বের করতে পারি। তো তো এখন আমরা কনক্যাটেনেট সূত্রটা আরেকটা জায়গায় আমরা অ্যাপ্লাই করব।
সাবজেক্ট এবং সাবজেক্ট কোডের ক্ষেত্রে তো আমরা এই করে কনক্রিট সূত্রটা অ্যাপ্লাই করবো। কনক্রিনেট তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই সাবজেক্টটা সিলেক্ট করে দেবো। তারপর আমরা ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা। তো তারপর আমরা কমা দিব। তো তারপর আমরা কোডটা বসিয়ে দিব। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বাংলা 102 ইনভার্টেড কমা দিয়ে স্পেসটা দেওয়ার কারণে এই জায়গায় স্পেসটা হয়েছে। তো আমরা যদি এই সবগুলো খুব সহজে দিতে চাই, তো এভাবে আমরা একটা বিষয়ের পাশে সেই বিষয়ের কোডটা লিখতে পারি। এক্সেলের 4টা সূত্র নিয়ে আলোচনা করবো। প্রথমটা হচ্ছে রাউন্ড আপ, তারপর রাউন্ড ডাউন, সাম ইন। তো প্রথমে আমরা রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন সূত্রটা সম্পর্কে আলোচনা যাক। রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন নিয়ে, তো রাউন্ড আপ ও রাউন্ড ডাউন সূত্রগুলো যে কারণে ব্যবহৃত হয়, অনেক সময় দেখা যায় 2.893 বা 5.33 এগুলো যদি দশমিক আকারে থাকে, তখন আমরা তার পরবর্তী সংখ্যাটা যাতে নিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি এখানে 2.89 এই জায়গায় আমরা 3 লিখে নিই বা 3.65, তো এই জায়গায় আমরা 4 আনার চেষ্টা করি। তো এই কারণে রাউন্ড আপ সূত্রটা ব্যবহার করা হয়। তো আমি সূত্রটা ব্যবহার করে নিচ্ছি। তো প্রথম হচ্ছে ইকুয়াল দেওয়ার পর আমরা লিখবো রাউন্ড আপ, ROUND রাউন্ড এর হলো আপ। তারপর আমরা দেবো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তো বলছি এখানে কি নাম্বার দিতে। তো আমরা কোন নাম্বারটা দিয়ে দেবো, এই নাম্বারটা দেবো। তো এই নাম্বারটা দেওয়ার পর আমরা একটা কমা দেবো। কমা দেওয়ার পর আমরা জিরো দেবো। জিরো দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করবো। তো এন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক 2.89 এর জায়গায় ফ্রি, মানে রাউন্ড আপ মানে বোঝানো যাচ্ছে যে 2 এর পরে 2-এর সাথে যদি দশমিক কোনো সংখ্যা থাকে সেটা অটোমেটিক 3 হয়ে যাবে, বা 3-এর সাথে কোনো দশমিক সংখ্যা থাকলে ওটা অটোমেটিক 4 হয়ে যাবে। তো আমি সবগুলো সংখ্যা দেখছি। তো দেখতে পাচ্ছেন 3.65 এটা 4 হয়ে গেছে, 5.33 এটা কত 6 হয়ে গেছে। তো এটা হচ্ছে রাউন্ড আপ মানে হচ্ছে দশমিক থাকলে তার পরবর্তী সংখ্যাটা বোঝায়। তো এখন আমরা দেখব রাউন্ড ডাউন। তো রাউন্ড ডাউন একইভাবে সূত্র আমরা লিখে দিচ্ছি। রাউন্ড ডাউন বুঝতে পারছেন, মানে এখানে 2.89 হলে সেটা রাউন্ড ডাউন মানে 2 থাকবে, 3.65 থাকলে 3 বেশি থাকলে সেটা আমরা 3 দেখব। তো এখানে আমরা রাউন্ড ডাউন সূত্র লিখছি। প্রথমে ইকুয়াল, তারপর রাউন্ড ডাউন, তো রাউন্ড ডাউন আমরা লিখে নিচ্ছি। তারপর আমরা দেবো ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো তারপর বলছে নাম্বার দিয়ে, তো আমরা এই ঘরের নাম্বারটা দিয়ে দেব। আমরা এটা জায়গার কারণে হচ্ছে না, আমি পেজটা একটু বড় করে নিচ্ছি, সরি নিলাম, আমি একটু বড় করে নিলাম। তো এবার আমরা সূত্রটা আমরা একটু লিখি। প্রথমে ইকুয়াল, তারপর রাউন্ড ডাউন, তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তো আমরা এই ঘরটা সিলেক্ট করে দেবো। তো তারপর আমরা ব্র্যাকেট কমা দেব, তারপর 0 দিয়ে এন্টার ক্লিক করবো। এন্টার, তো দেখতে পাচ্ছেন এই ঘরের ভ্যালুটা 2 হয়ে গেছে। তো আমরা তো এখন সবগুলো ভ্যালু দেখতে চাই। দেখতে পাচ্ছেন 3.65 এটাও 3 হয়ে গেছে, এখানে 2.34 এটা 2 হয়ে গেছে। তো রাউন্ড ডাউন মানে হচ্ছে ডাউন, মানে অনেক সময় দশমিক থাকলে তার পূর্ববর্তী সংখ্যা দেখাতে চাইলে তো রাউন্ড ডাউন সূত্র ব্যবহৃত হয়। যদি তার পরবর্তী সংখ্যা দেখতে চাই তখন রাউন্ড আপ সূত্র ব্যবহৃত। তো এটাই হচ্ছে রাউন্ড আপ ও রাউন্ড ডাউন সূত্র পার্থক্য। তো আমরা সাম সূত্র নিয়ে আলোচনা করব। তো সাম সূত্রের সঙ্গে আপনার অনেকে পরিচিত। তো সাম সূত্র আমরা দেখেছি SUM সাম। তারপর হচ্ছে সাম সূত্র মানে হচ্ছে যোগ করা। তো আমি যদি এই সবগুলো সংখ্যা সিলেক্ট করে দিই, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিই,
তারপরে এন্টারে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এই সবগুলো সংখ্যার যোগফল কিন্তু 879, অর্থাৎ সবগুলো সংখ্যার যোগফল 879। এখন আমরা দেখব সামিপ সূত্রটা কি কাজ। এই সামিপ সূত্রটার কি কাজ, অর্থাৎ সাম দ্বারা তো আমরা দেখলাম যোগ করা, কিন্তু সামিপ সূত্রটা এখন আমরা দেখব। সো আমি এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন সামিপ সূত্রটা মানে হচ্ছে এখানে বাবুলের নাম কিন্তু 2বার আছে, একইভাবে আবুলের নামটাও 2বার আছে। তো সামিপ কি করে, যে একই নাম যে একাধিকবার থাকে সেই নামগুলো এই নামে মোট কত টাকা আছে সেটা যোগ করে দেয়। একবার আছে 80, একবার আছে 95, এভাবে যদি হাজার হাজার টাকা থাকে এই নামে, তো সেটা যোগ করে। তো আমরা এই সুবিধার্থে এখানে যে কোনো একজনের নাম লিখে নিচ্ছি। তো আমরা বাবুলের নামটা লিখলাম। তো এখন আমরা সূত্রটা বসাবো। তো প্রথমে আমরা ইকুয়াল ফাংশন দেব। ইকুয়াল ফাংশন দেওয়ার পর আমরা লিখবো সাম ইফ, সাম পর হলো ইফ, সাম ইফ লেখার পর তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর তো আমরা এখন বলছি যে রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে, আমরা এই রেঞ্জের মধ্যে। তারপর আমরা কমা দেব। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া মধ্যে কার নামে আমরা যোগফল করতে চাই, আমরা এই বাবুলের নাম আমরা যোগ করতে চাই। তো এই জায়গায় দিলেও চলে, আমরা সুবিধাতে এই জায়গায় দিচ্ছি। তো তারপর কমা দেব। তারপর সাম রেঞ্জ মানে কোন সংখ্যাগুলো থেকে যোগ করবে, এই রেঞ্জ থেকে যোগ করবে। তো তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাবুলের নামে এক আছে 80, তারপর আছেন 95। তো 80 আর 95 যোগ করলে 175 হয়। তো এইভাবে কিন্তু আমরা সামিপ দ্বারা একই নামে কতগুলো টাকা আছে সেগুলো আমরা বা সংখ্যা আছে সেগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। মজার ব্যাপার হলো, আমরা যদি এখানে বাবুলের জায়গায় এখানে আবুল লিখে দেই, আবুল লিখে দেই, তো এই জায়গায় একটা চেঞ্জ দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আবুলের নামে কত আছে, 90 আছে, আর 110 আছে, আর নেই। তো মোট কত, 200। তো আমরা এইভাবে সাম ইফ দ্বারা একই নাম যদি একাধিকবার থাকে সেটা আমরা খুব সহজে যোগ করতে পারি। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে 7টা সূত্র নিয়ে আলোচনা করলাম। তো আমি নেক্সট ভিডিওতে আরো সূত্র নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।